আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আরেকটি নতুন গল্পের নতুন পার্টে। গল্পটি শুরু করা যাক তাহলে। আর সব ঘটনার কথা শুনে মার চোখের কোণে পানি চলে আসলো। তখনই মায়া হঠাৎ বলে উঠল, আপু তুমি তুর্যকে খুব ভালোবাসো তাই না? মায়া, মার মুখে হঠাৎ এমন কথা শুনে ইরা ভয় পেয়ে গেল। তারপর নিজেকে একটু সামলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ইমন আর তুর্যকে অনেক ভালোবাসি। ইরা, মায়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপু আমার প্রশ্নটা কিন্তু এরকম ছিল না। মায়া, ইরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি রকম ছিল? ইরা, আমার প্রশ্নটা কি রকম ছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। মায়া, না আমি জানি না, আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। ইরা, আপু আমিও একটা মেয়ে, আমি দেখেছি তোমার কষ্ট, আবেগ, চোখের কোণে জমে থাকা অশ্রু। এগুলো অন্তত বন্ধুত্বের চিহ্ন না। তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো আমি কিন্তু জানি তুমি তুর্যকে ভালোবাসো। মায়া, ইরা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া তুমি আজকে আমাকে যা বললে, এই কথাগুলো কখনো তুর্যকে বলবে না। আমি চাই না আমাদের বন্ধুত্বতে কোন প্রকার আঁচো আসুক। ইরা, আমি ওনাকে কখনো বলবো না এইসব কথা। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা আপু তুমি কি কখনো তুর্যকে তোমার মনের কথা জানিয়েছিলে? মায়া, মার প্রশ্নের জবাবে দুচোখ ভর্তি পানি নিয়ে ইরা বলল, বলেছিলাম একবার, কিন্তু তুর্য খুব বাজেভাবে রিয়াক্ট করেছিল। তুর্য জানতো আমার ফিলিংসের ব্যাপারে। 6 বছর আগে কি হয়েছিল জানো? ইরা, অতীত। সেবার আমরা স্টাডি ট্যুরের জন্য একটা মিউজিয়ামে গিয়েছিলাম। প্রথমে আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথে ছিল। তারপর সবাই আলাদাভাবে নিজেদের মতো করে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকে। আমি, তুর্য আর ইমন, আমরা তিনজন একসাথেই ঘুরে দেখছিলাম মিউজিয়ামটা। তার কিছুক্ষণ পরে ইমন একটা দরকারে অন্যদিকে যেতেই তুর্যকে বললাম, জানিস তুর্য আমি অনেকদিন যাবৎ একটা কথা ভাবছিলাম। ইরা, কি কথা? তুর্য, দেখ বিয়ে আমাদের সবার জীবনেরই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজ হোক, কাল হোক, বিয়ে আমাদের করতেই হবে। তোর বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে। অন্যদিকে আবার আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে। তার চেয়ে ভালো আমরা দুজনে বিয়ে করে নেই। এমনিতেই আমার বাবা মায়ের বিষয়টা দেখার পরে আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা দুজন তো দুজনকে খুব ভালোভাবে চিনি, আমরা এক হয়ে গেলে কেমন হয় বল? ইরা, ইরার কথা শুনে তুর্য খানিকটা বিরক্তি নিয়ে বলল, খুবই বাজে হবে বিষয়টা। বিয়ের প্রতি আমার একটা তিক্ততা আছে। আমি চাই না কখনো কারোর সাথে আমার জীবনকে জড়াতে। আর তোর যদি বিশ্বস্ত কাউকে প্রয়োজন হয়, তাহলে তুই আমার কথা না ভেবে ইমনের কথাটা ভেবে দেখ। তুর্য, সেটা হয় না। ইরা, কেন হয় না? ইমন তোর সব দিক দিয়ে পারফেক্ট। তোকে বিয়ে করার সব রকম যোগ্যতা ওর আছে। তুই ওকে নিয়ে একবার ভেবে দেখ। তুর্য, সে তো তোকে বিয়ে করারও সব রকম যোগ্যতা আমার আছে। তাহলে তুই কেন আমার বিষয়টা একবার ভেবে দেখছিস না? ইরা, তুই বুঝতে পারছিস না, আমি চাই না কেউ আমার জীবনে আসুক। তুর্য, এটা কেমন কথা? দেখ আমি তোকে বলছি না যে আমাকে এখন বিয়ে কর। আমাদের জীবনটা তো সবে শুরু। আমাদের ক্যারিয়ার গড়তে অনেকটা সময়ের প্রয়োজন সেটা আমিও জানি। কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি। ইরা, তুর্য তখন রেগে গিয়ে বলল, তোর কি মাথায় সমস্যা হয়েছে? এতক্ষণ যাবৎ আমি কি বলছি বুঝতে পারছিস না তুই? আমি চাই না আমার জীবনে কখনো কেউ আসুক। লাগবে না আমার কাউকে। কোন লাইফ পার্টনারের দরকার নেই আমার। বিয়ের জিনিসটাকে আমি ঘৃণা করি। তুর্য, ইরার সাথে দুর্ব্যবহার করে তুর্য চলে যায় মিউজিয়াম থেকে। তুর্য চলে যেতেই ইরা অঝরে কাঁদতে থাকে। তখন ইমন এসে সামলায় ইরাকে। বর্তমান। মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ইরার কথাগুলো। ইরা আবার বলতে শুরু করে, জানো যেদিন তুর্য বলেছিল যে বিয়ে জিনিসটাকে ও ঘৃণা করে, সেদিনের পর থেকে আর কখনো আমি ভালোবাসার দাবি নিয়ে ওর সামনে যাইনি। আমি ভেবে রেখেছিলাম যেদিন ওর বিয়ের প্রতি এই তিক্ততার অবসান ঘটবে, সেদিন আমি আবার তুর্যর সামনে গিয়ে দাঁড়াবো আমার একপক্ষিক ভালোবাসার দাবিতে। কিন্তু তার হলো না। 6 মাস আগে হঠাৎ তুর্য তোমাকে সামনে দাঁড় করিয়ে বলল মিট মাই ওয়াইফ মায়া। একবার ভাবো তো, তখন আমার মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। জানো আমি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম। আমার ওই কষ্টের জন্য কাকে দোষ দিতাম? তুর্যকে। সে তো আমাকে কখনো ভালোই বাসেনি। কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম। দীর্ঘ 8টা বছর পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে। ওয়ান সিডেড লাভ, এর সমস্যাই এটা। ভালো একজনই বাসে, কষ্ট একজনই পায়। ইরা, ইরা স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে। সে সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না। কিন্তু আজ কেন যেন মার কাছে নিজের সব কষ্ট নির্দ্বিধায় উজাড় করে দিল।
আপু তুমি কি এখনো তুর্যকে ভালোবাসো? মায়া, ভালোবাসার কোন পাস্ট ফর্ম হয় না। কাউকে ভালো লাগলেই সময়ের ব্যবধানে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কাউকে ভালোবাসলে যুগের পর যুগ পেরিয়ে যায় তবুও তাকে না পাওয়ার আক্ষেপ ফুরায় না। ভালোবাসা একটা সুন্দর অনুভূতির নাম। এই অনুভূতি একবার যদি কেউ কারো প্রতি অনুভব করে, তবে তাকে পাক বা না পাক ভালোবাসা আজীবন তার প্রতি থেকে যাবে। ইরা, ইরার মুখে এমন কথা শুনে মায়া ইরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ইরা তখন নিজের চোখের পানি মুছে মার মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি তুমি কাঁদছ কেন? ইরা, আপু, তোমার এই কষ্টের কারণ তো আমি, তাই না? মায়া, মার কথা শুনে হঠাৎ ইরা হেসে ফেলল, তারপর বলল, তোমাকে কে বলেছে যে আমার কষ্টের কারণ তুমি? আমার কষ্টের কারণ তো আমার ভাগ্য। তুর্য আমার ভাগ্যেই ছিল না। তুর্য যদি আমার ভাগ্যে থাকতো তাহলে অনেক আগেই আমার ভালোবাসার ডাকে সাড়া দিত। তুর্য যদি আমার ভাগ্যেই থাকতো তাহলে বোনের বিয়েতে গিয়ে নিজে বিয়ে করে ফিরত না। যাই হোক, তুমি অনেক ভাগ্যবতী, তাই তুমি তুর্য ভালোবাসা পেয়েছ। হীরা, যদি বলিস সে ভাগ্য আমারও হয়নি। মায়া, মানে? হীরা, মানে হলো তুর্য আমাকেও কখনো ভালোবাসেনি। মায়া, এসব তুমি কি বলছো? হীরা, যা বলছি ঠিকই বলছি। মায়া, তোমার ধারণা ভুল। কারণ তুর্য যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বোনের বিয়েতে বাংলাদেশ গিয়ে তোমায় বিয়ে করে সঙ্গে নিয়ে আসতো না। হীরা, তুর্য ওর বোনের বিয়ের জন্য বাংলাদেশ গিয়ে আমাকে বিয়ে করেনি, তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 9 বছর আগে। মায়া, মার মুখে এমন কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ইরা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইরা রেগে গিয়ে মায়াকে বলল, কি বলছো এসব তুমি? তোমার বয়স কত? 8-9 বছর আগে তোমার বয়সী বা কত ছিল? একটুখানি পুচকে মেয়ে হয়ে এত মিথ্যে কথা কিভাবে বলো? ইরা, এরা যখন মায়াকে মিথ্যাবাদী ভাবতে শুরু করলো, মায়া তখন ইরাকে নিজের সম্পর্কের সবকিছু বলতে লাগলো। বিশ্বাস করো আপু, আমি সত্যি বলছি, তুর্য ভাইয়া আমার কাজিন ছিল। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়। বাবার কাছে খুব আদরেই বেড়ে উঠছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বাবা আর দ্বিতীয়বারের মতো সংসার বাঁধার কথা ভাবলেন না। আমার যখন 9 বছর বয়স তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবাও মারা গেলেন। তা রপর আমার একমাত্র আশ্রয় হয় আমার ফুপি অর্থাৎ তুর্যর মায়ের কাছে। আমি ছোট থেকে আমার ফুপি ফুপাকে মামনি এবং বাবাই বলে সম্বোধন করতাম। মামুন এবং বাবাই আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু বিপত্তি ঘটতো তখন যখন আকারিয়ের বোনেরা বাড়িতে আসতো। উনারা আমাকে একদমই সহ্য করতে পারতো না। সবাই মিলে যখন আমাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছিল, তখন সবার বিরুদ্ধে গিয়ে আমাকে নিজের কাছে রাখার জন্য তুর্য ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় মামনি। জোর করে তুর্য ভাইয়াকে বিয়ের জন্য বাধ্য করা হয়, তাই সে পরিবারের উপর রাগ করে পাড়ি জমায় লন্ডনে। দীর্ঘ 8 বছর লন্ডনে থাকার পরে 6 মাস আগে উনি দেশে যায় ওনার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাকে ডিভোর্স দিতে। কিন্তু আমাকে দেখার পরে ওনার মন করে যায়, তাই উনি আমার সাথেই সংসার করার সিদ্ধান্ত নেয়। উনি কখনো আমাকে ভালোবাসেননি। মায়া, কথাগুলো বলে মায়া কান্না করতে শুরু করলো। ওদিকে ইরাও মার দিকে তাকিয়ে থেকে ভাবছে, এইটুকু একটা মেয়ের উপর দিয়ে কত চড় গিয়েছে। এরা মার চোখের পানি মুছে দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা। তুর্য সত্যি তোমাকে ভালোবাসে। ইরা, উনি খুব ভালো একজন মানুষ, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না। শুধুমাত্র সৌন্দর্যের কারণে উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। মায়া, ইরা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, শুধুমাত্র সৌন্দর্য দিয়ে যদি তুর্যকে আটকানো যেত, তাহলে আমি হয়তো তুর্যর ফার্স্ট চয়েস হতাম। ইরা, #অপ্রিয় _সে_ তুমি #প্রিয়া_আফরোজ পর্ব 12। পর্বটা 18+ হবে, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনারা পড়বেন। উনি আমাকে ভালোবাসেন না, শুধুমাত্র সৌন্দর্যের কারণে উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। মায়া, ইরা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, শুধুমাত্র সৌন্দর্য দিয়ে যদি তুর্যকে আটকানো যেত, তাহলে আমি হয়তো তুর্যর ফার্স্ট চয়েস হতাম। ইরা, মায়া ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকে, সত্যি তো, তুর্য যদি শুধু সৌন্দর্য দেখেই প্রেমে পড়তো, তাহলে তো তুর্যর ফার্স্ট চয়েস ইরাই হতো। কেটে গেছে আরো 15 দিন। তারও আগেই তুর্য লন্ডনে ফিরেছে। লন্ডনে ফিরে এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় ইরার বাসায় গিয়ে মায়াকে সাথে করে নিয়ে এসেছে। মায়া সম্পর্কে সবকিছু জানার পর থেকে ইরা মায়াকে ছোট বোনের মতো স্নেহ করে। কিছুদিন আগেই মায়া সব মেয়েদের 1 মাসের স্যালারি দিয়ে কাজ থেকে বের করে দিয়েছে। তুর্য কারণ জিজ্ঞেস করায় মায়া বলেছে, বাসায় কাজই তো 2জন মানুষের রান্না আর ঘর গোছানো, এই কাজের জন্য মেয়েদের দরকার নেই। এগুলা আমি করতে পারবো। মায়া, বাসায় কোন মেয়ে না থাকায় আজ দুপুর থেকে মায়া রান্নাঘরে নিজের হাতে বিভিন্ন ধরনের রান্না করতে ব্যস্ত।
তুর্য আজ বিকেলে বাসায় চলে এসেছে। বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো কোন গেস্ট আসবে। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখনই দেখা গেল দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে তন্নি এবং নীরব। তন্নি বেশ কিছুদিন যাবৎ নীরবের কাছে বায়না ধরেছিল লন্ডনে আসবে বলে। কর্মব্যস্ততার কারণে নীরব তন্নিকে নিয়ে আসতে পারছিল না। কিন্তু এবার নীরব লন্ডনে একটি অপারেশনের জন্য আসছিল, তাই সাথে করে তন্নিকে নিয়ে এসেছে। তন্নিকে দেখার পরে মায়া খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল তন্নিকে। তারপর নীরবের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে বাসার ভেতরে নিয়ে আসলো। তুর্য তার রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। তন্নির কণ্ঠ শুনেই তুর্য কাজ ফেলে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে এসেই নিজের আদরের ছোট বোনকে বুকে জড়িয়ে নিল সে। বোন যে তার বড্ড আদরের। তারপর বোনকে ছেড়ে নীরবের সঙ্গে কুশল বিনিময় করল। তারপর মায়া তাদের নিয়ে গেল তাদের জন্য নির্ধারিত রুমটিতে। 30 মিনিট পরে তন্নি এবং নীরব ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে চলো। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসল। গভীর রাত পর্যন্ত চলল তাদের সেই আড্ডা। তারপর সবাই নিজেদের রুমের দিকে চলে যেতে থাকলো। তখনই তন্নি খেয়াল করল তুর্য এবং মায়া দুজনে দুই রুমে যাচ্ছে। হসন্তছে বিষয়টা নিয়ে তখন তন্নি কাউকে কিছু বলল না। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। তারপর প্রতিদিনের মতো তুর্য অফিসে চলে গেল। আর নীরবের আজ অপারেশন আছে বলে নীরব চলে গেল হসপিটালে। মায়া আজ সারাটা দিন তো ননির সাথে আড্ডা দেবে বলে ভার্সিটিতে গেল না। মায়া আর তন্নি দোলনায় দোল আর গত 6 মাসে তাদের সাথে কি কি হয়েছে সেগুলো একে অপরকে বলছিল। তখনই তন্নি বলে ওঠে, তোর আর ভাইয়ার কি হয়েছে রে? তন্নি, মানে মায়া, মানে তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে? তন্নি, কই কিছু না তো। মায়া, মিথ্যা বলছিস কেন? তন্নি, আমি মিথ্যা বলছি না আপু, সত্যি ওনার সঙ্গে আমার ঝগড়া হয়নি আপু। মায়া, তন্নি কপাল কুঁচকে বলল, তাহলে রাতে দুজন দুই রুমে ছিলি কেন? তন্নি, মায়া এবার বুঝতে পারে তন্নির কথার মানে। রাতে মায়া এবং তুর্যকে আলাদা রুমে যেতে দেখেছিল তন্নি, তাই তন্নি ভাবছে তুর্য আর মার হয়তো ঝগড়া হয়েছে। কিরে কিছু বলছিস না কেন? তন্নি, মার নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কি বলবো মায়া, কি বলবো মানে? তোরা আলাদা রুমে কেন থাকছিস সেটা বলবি। তন্নি, আসলে আপু আমরা শুরু থেকে আলাদা রুমে থাকছি। মায়া, শুরু থেকে মানে? তন্নি, খান বাড়িতে আমরা যেমন আলাদা রুমে থাকতাম, এখানেও আমরা ঠিক সেভাবেই থাকি। মায়া, তার মানে তোদের মাঝে এখনো কোনো ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়নি? তন্নি, আমরা এখনো একসাথে ঘুমাইনি পর্যন্ত, সেখানে ফিজিক্যাল রিলেশনশিপ তো অনেক দূরের বিষয়। মায়া, আচ্ছা তুই কি পাগল? এভাবে কেউ নিজেদের সময় নষ্ট করে? তোদের যা স্প্রিট তোরা তো অর্ধেক জীবন নিজেদের কাছে আসতেই শেষ করে দিবি। তন্নি, আমি কি করব বলো? লন্ডনে এসে তোমার ভাই আমাকে এই রুমে রেখে বলল যে এটা তোমার রুম আর পাশের রুমটা আমার, কোন কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। তো আমি কি নিজে ওনাকে বলবো যে আমি আপনার সাথে থাকতে চাই? মায়া, হ্যাঁ প্রয়োজনে তাই বলবি। তন্নি, অসম্ভব। মায়া, তোদের দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তন্নি, তারপর খুব সুন্দরভাবে কেটে গেল আরো 2টো দিন। কাল নীরবের একটা ইমার্জেন্সি অপারেশন থাকার কারণে আজই তাদেরকে ফিরে যেতে হবে অস্ট্রেলিয়া। আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকার কারণে তুর্যকে অফিসে যেতে হয়েছে। ঘণ্টাখানেক পরেই তুর্য চলে আসবে। তারপর নিজে গিয়ে তন্নি আর নীরবকে এয়ারপোর্টে দিয়ে আসবে। মায়া সবার জন্য কফি বানাচ্ছিল এমন সময় তন্নি মায়াকে জিজ্ঞেস করল, এই মায়া, ফ্ল্যাটের সবগুলো রুমের চাবি কোথায় রে? তন্নি, সবগুলো রুমের চাবি 2টা করে আছে, একটা ওনার কাছে আর একটা আমার কাছে। মায়া, ভাইয়ার গুলো কোথায় তুই জানিস? তন্নি, ওনার রুমের ড্রেসিং টেবিলের 3 নম্বর ড্রয়ারে। মায়া, ভাইয়ার চাবিটা তুই আনতে পারবি? তন্নি, হ্যাঁ পারবো। মায়া, যা নিয়ে আয়। তন্নি, মায়া 2টো চাবি তন্নির কাছে এনে দিয়ে তন্নিকে জিজ্ঞেস করল, ওগুলো দিয়ে কি করবে আপু? মায়া, তুই তো নিজে থেকে আমার ভাইয়ের কাছে যাবি না, আর আমার ভাইকেও আমি বলতে পারবো না যে ভাইয়া যাও গিয়ে তো ও কার মার বউয়ের সাথে রোমান্স কর, তাই তোকে আমার ভাইয়ের রুমে শিফট করার ব্যবস্থা করব। তন্নি, মায়া বুঝতে পারছে না যে তন্নি কি করবে, তবে মায়া খুব করে চাইছে যে তন্নি কিছু একটা করুক যাতে করে সে তুর্য কাছে যেতে পারে। প্রায় 9 বছরের বিয়ে, 6 মাসের সংসার, অনেক তো হলো। এবার মায়াও এই দূরত্ব শেষ করতে চাইছে। মারও এখন স্বাভাবিক একটা সংসার চাই, কিন্তু মায়া লজ্জায় বলতে পারছে না সেই কথা। আর ওদিকে তোর বেচারা অপেক্ষায় আছে কবে মায়া নিজের থেকে তার কাছে এসে ধরা দিবে। তুর্য, নীরব, মায়া এবং তন্নি সকলে মিলে তুর্যর গাড়িতে করে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে নীরব এবং তন্নিকে
দায় জানিয়ে মায়া আর তুর্য ফিরে আসতে নিলে মাঝপথে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। রাত 11টার সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের গাড়িটি বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছাতেই তারা দেখতে পেল সামনে অনেক বড় একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে রাস্তার উপর। তাই আর কোন উপায় না পেয়ে মায়া আর তুর্য ভিড়তে ভিড়তে রওনা হলো তাদের বিল্ডিংয়ের দিকে। বিল্ডিং এসে তুর্য একজন গার্ডকে গাড়ির চাবিটা দিয়ে বলল গাছ সরানোর পরে গাড়িটা নিয়ে আসতে। তারপর তারা দুজন তাদের ফ্ল্যাটে চলে যায়। মায়া এবং তুর্য দুজনেই ভিজে একাকার হয়ে গেছে। এখনই ড্রেস চেঞ্জ না করলে নির্ঘাত জ্বর আসবে, তাই ড্রেস চেঞ্জ করার জন্য যে যার রুমে চলে যেতে নিল। কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন মায়া দেখল তার রুমটা লক করা। চাবির খোঁজ করতেই দেখল ডাইনিং টেবিলের উপরে চাবি রেখে গেছে তন্নি। কিন্তু সেই চাবিগুলো এনে রুম খোলার চেষ্টা করে বুঝতে পারল যে এখানে সব রুমের চাবি থ। আকার কলেও তুর্যর রুম ছাড়া বাকি দুটো বেডরুমের চাবি নেই। তুর্য চাবি হারানোর বিষয়টা জানতে পেরে মায়াকে জিজ্ঞেস করল, আমার ড্রয়ার থেকে চাবি বের করল কে? তুর্য, আমি। মায়া, কেন? তুর্য, তন্নি আপু চেয়েছিল তাই। মায়া, তন্নি এই চাবিগুলো নিয়ে কি করবে? তুর্য, আমি তা জানি না। মায়া, তুর্য সব শুনে মায়াকে বলল, আজকের রাতটা তার রুমে থাকতে। মায়াও চুপচাপ চলে গেল তুর্যর রুমে। তারপর মায়া তুর্যকে বলল, আমি ড্রেস চেঞ্জ করব। মায়া, ওকে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। তুর্য, চেঞ্জ করে কি পরব আমি? আমার সব ড্রেস তো আমার রুমে। মায়া, আমার রুমে তো তোমার কোন ড্রেস নেই। তুর্য, সেটাই তো বলছি, চেঞ্জ করে কি পরব আমি? আর এভাবে বেশিক্ষণ থাকলে আমার জ্বর আসবে। মায়া, তুর্য তখন নিজের আলমারি খুলে সাদা একটা শার্ট দিল মায়াকে। মার শার্টটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে আমি কি করব? মায়া, আজকে রাতের মতো এটাই পরে নাও, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করে ফেলব। তুর্য, মায়া আর কোন উপায় না পেয়ে ওই শার্টটা নিয়েই ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে তুর্য ড্রেস চেঞ্জ করে ফেলল। তুর্যর পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। অনেকটা সময় পার হয়ে গেলেও মায়া ওয়াশরুম থেকে বের হলো না। তাই তুর্য বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ওদিকে মায়া অনেকক্ষণ আগেই ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কিন্তু লজ্জায় সে ওয়াশরুম থেকে বের হতে পারছে না। তাই মায়া ভাবে আজকের রাতটা ওয়াশরুমেই কাটিয়ে দিবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেলেও মায়া ওয়াশরুম থেকে বেরোচ্ছে না দেখে তুর্য মায়াকে ডাকতে শুরু করলো। হসন্ত তো ভেতর থেকে কোন উত্তরই পাওয়া গেল না। তাই তুর্য একটু বুদ্ধি খাটিয়ে ওয়াশরুমের লাইটটা অফ করে দিল। ওয়াশরুমের লাইট অফ হতেই মায়া ওয়াশরুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসলো। মার পরনে তুর্যর শার্ট। তুর্য 6 ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের অধিকারী এক পুরুষ, আর মায়া মাত্র 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার হালকা পাতলা গড়নের একটি মেয়ে। সেই সুবাদে তুর্যর শার্ট মার প্রায় হাঁটু ছুঁয়ে গেছে, অন্যদিকে আবার কাঁধের দিক থেকে বারবার শার্ট নেমে আসছে। মায়াকে অবস্থায় দেখে তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্য যখন বারবার মার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলাচ্ছিল, তখনই মায়া রুমের লাইট নিভিয়ে দিল। মায়া, রুমের লাইট অফ করে দেওয়ায় তুর্য অন্ধকারে বলে উঠল, ভাবছি আমার চোখ দুটো কোন অন্ধ ব্যক্তিকে দান করে দেব। তুর্য। তুর্যর কথা শুনে মায়া চমকে উঠল। তারপর অবাক হয়ে তুর্যকে জিজ্ঞেস করল, কেন? মায়া। মায়া প্রশ্ন করার সাথে সাথে তুর্য মার কোমর জড়িয়ে এক টানে মায়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে মার কানের কাছে মুখ এনে বলল, উপরওয়ালা চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য, পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করার জন্য। সেই চোখ দিয়ে নিজের বউয়ের সৌন্দর্য যদি দেখতে না পারি, তাহলে বাকি দুনিয়ার সৌন্দর্য দেখে কি করব? তার চেয়ে বরং এই চোখই আমি রাখব না। এত অপ্রয়োজনীয় জিনিস চাই না আমার। তুর্য। আকারগুলো বলতে বলতে তুর্য আবার রুমের আলো জ্বালিয়ে দিল। এবার আর মায়া কোন বাধা দিল না। তখন তুর্য বলল, তুমি আমার কাছে সময় চেয়েছিলে, তাই আমি 6টা মাস তোমার কাছে আসার চেষ্টাও করিনি। এতটা সময় কি যথেষ্ট নয়? তোমার দেহ আমার হক, আমি কি কখনো আমার হক বুঝে পাব না? তুর্য। মায়া চুপচাপ সবকিছু শুনে গেল। মায়াকে কথা না বলতে দেখে তুর্য আবার বলতে শুরু করল, দেখো আমার সিস্টেম এতটাও দুর্বল না যে নিজের ওকে এই অবস্থায় দেখেও চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আমি আজ নিজের হক চাইলে কি খুব বেশি অন্যায় হবে? তুর্য। মায়া তখনও নীরব রইল। এবারেও মায়াকে নীরব দেখে তুর্য বলে উঠল, আমার নিজের হক চাই। আমি কি তোমার এই নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নেব? তুর্য। তখনই তুর্যকে অবাক করে দিয়ে মায়া তুর্যর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। তুর্য ভাবতেও পারেনি মায়া এই মুহূর্তে এমন কাজ করবে। তুর্য আনন্দে মায়াকে কোলে নিয়ে ঘোরাতে শুরু করে। তুর্য আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করছে। তুর্য মায়াকে কোলে নিয়ে বিছানার পাশে চলে গেল এবং মায়াকে বিছানায় শুয়ে দিয়ে এক টানে নিজের গা থেকে গেঞ্জিটা খুলে ফেলল। নিজের গেঞ্জি খোলা শেষ হতেই
মার পরনে থাকা শার্টটার বোতামগুলো খুলতে শুরু করলো। বুকের কাছ থেকে দুটো বোতাম খুলতেই মায়া তুর্যর হাত দুটো শক্ত করে ধরে ফেলল। তুর্য মার এই বাধা দেওয়ার কারণ বুঝতে না পেরে মার মুখের দিকে তাকাতেই মায়া লজ্জা মাখা কণ্ঠে তুর্যকে বলে উঠল, লাইটটা অফ করুন প্লিজ। মায়া, মার কথা শেষ হতেই তুর্য দুষ্টু একটা হাসি দিয়ে লাইট অফ করে ফেলল। সত্যি বলছি তুর্য, লাইট অফ করার পরে কি হয়েছে তা আমিও জানি না, জানলে অবশ্যই লিখতাম।